আজ 21শে জানুয়ারি এই লক্ষ্মীপুর জেলার জন্য এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে থাকবে বলে আমি মনে করি। বিশেষ করে এই জেলার শিক্ষা ইতিহাসে এই জেলার 732টি প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার্থীদের অসাধারণ মেধা, মনন ও প্রতিভার একটি চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে সমগ্র লক্ষ্মীপুর জেলায়। এই 732টি প্রাথমিক বিদ্যালয়ের প্রদর্শনে অসাধারণ দেয়ালিকা, এবং এটি কিছুক্ষণ আগে উদ্বোধন হলো শুধু এই সদর উপজেলা পরিষদে নয়, সমগ্র লক্ষ্মীপুর জেলায় এই ধরনের ঘটনা, অর্থাৎ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে একসাথে একটি জেলায় দেয়ালিকা উন্মোচন সম্ভবত বাংলাদেশি প্রথমবারের মতো ঘটেছে। এবং এই চমৎকার মুহূর্তটিতে আমরা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর সদর, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা লক্ষ্মীপুর সদর, মঞ্চে উপবিষ্ট শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ, সামনে উপবিষ্ট বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত আমাদের 11 জন বুনিয়াদী প্রশিক্ষণার্থী কর্মকর্তা, সাংবাদিকগণ, এই জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ, সামনে উপবিষ্ট আমি দেখতে পাচ্ছি একজন উজ্জ্বল শিক্ষক শিক্ষিকা মন্ডলী, যাদের তত্ত্বাবধানে এই দেয়ালিকাটি সুসম্পন্ন হয়েছে, এবং মূল কৃতিত্ব যাদের, আমাদের সেই প্রিয় ছোট্ট সোনামণিরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি আসলেই গর্ব করার মতো একটি মুহূর্ত। আমি যখন কিছুক্ষণ আগে এই মিলনায়তনটি আমি দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছে গত কয়েকদিন একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আমাকে এই মিলনায়তনে আসতে হয়েছে, কিন্তু আজকের মতো এত উজ্জ্বল স্বপ্নিল বর্ণিল মুহূর্ত আমি আগে কখনো এখানে দেখিনি। এবং এই কৃতিত্ব আপনাদের সবার। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। এটি ছিল তার দেয়ালিকায় অংশগ্রহণ করার মুহূর্তের কবিতা। তিনি যখন শিশু ছিলেন, সেই সুকান্ত ভট্টাচার্য বাঁচলেন কতদিন, খুব অতি তরুণ বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তিনি যে বয়সে পৃথিবী থেকে চলে গিয়েছেন, সেই বয়সে অনেক বড় বড় মনীষী যদি পৃথিবী থেকে চলে যেতেন, তাদেরকে আমরা মনে রাখতাম না, কিন্তু সুকান্ত ভট্টাচার্যকে মনে রেখেছি। কারণ তিনি তার যে শৈশব, তার যে কৈশোর, তার যে তারুণ্য, সেটিকে সৃজনশীলতার স্বর্ণালী ফসলে ভরে দিয়েছিলেন। তো সুকান্ত ভট্টাচার্য যে কথাটি বলেছিলেন, এটি কিন্তু আমাদের মনের কথা। আমরা যখন শিশু, আমরা যখন খুব ছোট ছিলাম, আমরা মনের মধ্যে কত কথা আমাদের থাকে। আমরা মা বাবাকে অজস্র প্রশ্ন, মানে শিক্ষক মন্ডলীকে অজস্র প্রশ্নে আমরা জর্জরিত করেছি, সব প্রশ্নের উত্তর হয়তো আমরা খুঁজে পাইনি। কিন্তু এই যে মনের চিন্তাটি, এটি যখন আমরা দেয়ালে লিখতে শুরু করি, কাগজে লিখতে শুরু করি, এর মধ্য দিয়ে কিন্তু আসলে শিশুর সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটে। এটি কিন্তু শুধু একটি নিছক দেয়ালিকা যদি ভাবি, আমরা কিন্তু ভুল করব। আমি ধরে নিচ্ছি এখানে যে 100টি প্রতিষ্ঠানের দেয়ালিকা প্রদর্শিত হচ্ছে, গড়ে যদি 10 জন করে আমরা ধরি, হয়তো 1000 জন শিক্ষার্থীর এখানে অংশগ্রহণ হয়েছে। আপনি আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারি না এই 1000 জন থেকে ভবিষ্যতে যে বড় বড় শিল্পী সাহিত্যিকের আবির্ভাব করবে। এভাবে কিন্তু লেখকের জন্ম হয়, শিল্পীর জন্ম হয়, এবং প্রতিভাবান সাহিত্যিকের জন্ম হয়। সারা পৃথিবীতে উদাহরণ আছে। আমরা যদি বড় বড় মনীষীদের, বিশেষ করে সাহিত্যিকদের জীবনী পড়ি, বাঙালি অথবা দেশের বাইরে যারা বিশ্বখ্যাত সাহিত্যিক রয়েছেন, আমরা দেখব তাদের প্রতিভার প্রাথমিক উন্মেষটি ঘটেছিল শিক্ষা প্রতিষ্ঠানে। হতে পারে সেটি দেয়ালিকা, হতে পারে সেটি বিদ্যালয়ের বার্ষিকী, যেটাকে আমরা স্কুল বা কলেজ ম্যাগাজিন বলি। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি, এই জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, যদিও বাধ্যতামূলক কথাটি শুনতে খারাপ লাগে, কিন্তু এর মধ্য দিয়েও তো প্রতিভার উন্মেষ ঘটে। দেয়ালিকা সবার জন্য বাধ্যতামূলক, এবং যাদের সামর্থ্য আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একযোগে বার্ষিকী প্রকাশ করবে। এবং আজ যেমন আমরা দেয়ালিকার একটি উৎসব করছি, কিছুদিনের মধ্যে এই জেলায় আমরা একযোগে বার্ষিক উৎসব করবো।
আমরা চাই সৃজনশীলতার দিক দিয়ে, প্রতিভার দিক থেকে, মননের দিক থেকে আমাদের ছেলেমেয়েরা তাদের উৎকর্ষ প্রদর্শন করবে। আরেকটি বিষয় আমি সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, কোনো জায়গায় আমরা একটি অভাব অভিযোগ শুনতে পাই যে আস্তে আস্তে শিক্ষার্থী কমে যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। এটি কিন্তু মোটেও কাঙ্ক্ষিত নয়। আমি একটি কথা সবাইকে বলি, যে যোগ্যতা, মেধা এবং প্রতিভা নিয়ে আপনারা শিক্ষকতা করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এর চেয়ে বহুগুণ কম যোগ্যতা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকরা পড়াচ্ছেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা কেন তাদের প্রতিষ্ঠানে চলে যাবে? এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, হতে দেওয়া যায় না। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করব, এবং সরকার এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলো আনন্দের একটি উৎস হোক, শুধুমাত্র ক্লান্তি বা একঘেয়েমি যেন আমাদের শিশুদেরকে পাঠের প্রতি বিতৃষ্ণ বা অনীহ না করে তোলে। তারা সেখানে বাগানের পরিচর্যা করবে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, মিড ডে মিল থাকবে, ক্রীড়া প্রতিযোগিতায় যাবে, দেয়ালিকায় থাকবে, তারা রচনা প্রতিযোগিতায় যাবে, বিতর্ক করবে, আর অনেক পরিকল্পনা আমাদের আছে। আমরা লক্ষ্মীপুর জেলায় আরো একটি কাজ শুরু করবো, এটিও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে পুরো বাংলাদেশে প্রথম ঘটনা হবে। আমরা জানি যে মাধ্যমিক স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারা দেশে বিতর্ক প্রতিযোগিতা হয়, কিন্তু এই প্রথম আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা হবে। এটি হবে আগামী 1 মাসের মধ্যে, এবং এই লক্ষ্মীপুর সারা দেশে দৃষ্টান্ত হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের এই ছোট্ট শিশুদের যে প্রতিভা আছে, এবং তারা আপনাদের মতো যোগ্য উপযুক্ত গুণী শিক্ষক পেয়েছেন, তাদের পরিচর্যা, তাদের তত্ত্বাবধান যদি পায়, তারা সিনিয়র যারা রয়েছে তাদের চেয়েও ভালো করতে পারে। এই প্ল্যাটফর্মটি আমাদের আসলে তাদের সামনে উপস্থাপন করতে হবে। আমি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারকে ধন্যবাদ জানাই, তারা খুব নিবিড়ভাবে পরিচর্যা করেছে এই সমগ্র আয়োজনটি সুন্দর করার জন্য। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা আইসিটি এবং উপজেলা নির্বাহী অফিসার, তাদের খুব নিবিড় তত্ত্বাবধানে এবং তদারকিতে এই সুন্দর আয়োজনটি হতে পেরেছে। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমি মনে করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং আজকে আমাদের যারা উপস্থিত সাংবাদিক ছিলেন, তাদের কল্যাণে আমাদের এই আয়োজনের খবর সারা দেশে, শুধু সারা দেশে নয়, পৃথিবীর নানান কোণে কিন্তু পৌঁছে যাবে। এবং আপনারা দেখবেন যে লক্ষ্মীপুরের একটি চমৎকার ও ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়। এবং আমি বিশ্বাস করি আজকে এই যে 732টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দেয়ালেকে অংশগ্রহণ করলো, ভবিষ্যতে তাদের মধ্য থেকে আমরা খুব বড় বড় শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ, বুদ্ধিজীবীর দেখা পাবো, যাদেরকে আমরা গর্ব করব। এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারবো যে তাদের জন্য, তাদের প্রতিভার উন্মেষ ঘটেছিল লক্ষ্মীপুর জেলায় এমন একটি দেয়ালি উন্মোচনের মধ্য দিয়ে। এটা আমরা আশা করতেই পারি। এবং আমরা সবাই আমাদের জীবনকে আসুন অর্থপূর্ণ করি, তাৎপর্যপূর্ণ করি। এই অর্থ মানে কিন্তু শুধু ফিনান্স বা অর্থনৈতিক অর্থ নয়। আমরা ছোটবেলায় পড়েছি ভাব সম্প্রসারণে সবাই যে অর্থই অনর্থের মূল, কিন্তু অর্থ কিন্তু প্রয়োজনও আছে দুই অর্থে, একটি বৈশ্বিক অর্থে আর একটি জীবনকে সার্থক করার অর্থে। এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। এটি প্রাচীনকালে যখন রাজাদের আমল ছিল, একজন রাজা তিনি গণশুনানি করছেন। আজকাল আমরা গণশুনানি করি, আমরা নিজেদের অফিসে অনেকের অভাব অভিযোগ শুনি। তো রাজার কাছে বিভিন্ন প্রজা গিয়ে বিভিন্ন দাবি দেওয়া পেশ করছেন। কেউ বলছেন যে আমার জমি নেই, জমি লাগবে। কেউ বলছে যে আমার চাষাবাদের জন্য টাকা লাগবে। কেউ বলছে চিকিৎসার জন্য টাকা লাগবে। কেউ বলছে যে মেয়ের বিয়ে দিতে হবে, টাকা লাগবে। তো রাজা সবাইকে দিতে দিতে ক্লান্ত। হঠাৎ করে এক ব্যক্তি, একটু ব্যতিক্রমী চেহারা, উস্কো খুস্কো চেহারা, চুল এবং হাতে একটি ঝোলা, তিনি রাজার সামনে হাজির। রাজা বললেন যে তুমি কি চাও? তিনি বললেন মহারাজ, আমি আপনার কাছে কিছু চাই না, আমি আপনাকে দিতে এসেছি। তো রাজা তো খুবই অবাক, সবাই শুধু আমার কাছ থেকে নেয়, তো ও আবার কি দিতে এসেছে? বলে কি চাও, কি দিতে চাও? বলে মহারাজ, আমি আপনাকে একটি কবিতা শোনাতে চাই। তো রাজা খুবই আগ্রহী হলেন, বললেন হ্যাঁ শোনাও তোমার কবিতা। তো তার ঝোলা থেকে একটি খাতা বের করলেন কবি। তিনি বললেন মহারাজ, বেড়াল মিষ্টি খাচ্ছে। মহারাজ, বেড়াল মিষ্টি খাচ্ছে। তো রাজা তো খুব অধীর অপেক্ষায়, কবিতা কোথায়? তিনি আবার বললেন মহারাজ, বেড়াল মিষ্টি খাচ্ছে, বেড়াল মিষ্টি খাচ্ছে। তো রাজা একটু ধৈর্য হয়ে বললেন তুমি না বললে কবিতা শোনাবে, কবিতা কোথায়? কবিতা? বলে মহারাজ, এটি তো কবিতা, বেড়াল মিষ্টি খাচ্ছে। বলে কবিতার চরণ কোথায়? মহারাজ, এই যে বেড়ালের 4টি চরণ। বাহা, তো কবিতার রস কোথায়? রস ছাড়া তো কবিতা ভালো লাগে না। মহারাজ, মিষ্টিতে রস আছে।
বলে আমি তোমার কথা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, তো কবিতার অর্থ কোথায়? অর্থ মহারাজ অর্থই তো নেই, আর সেজন্যই আপনার কাছে আসা। এইভাবে তিনি পরে রাজার কাছ থেকে অর্থ নেই। এখন আমরা আমাদের জীবনকে যেন এই অর্থের মধ্যে সীমাবদ্ধ না করে ফেলি। এই অর্থের নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমাদের জীবন যেন অর্থপূর্ণ হয়। আমরা যে যে কাজটি করছি তার জন্য একটা ছাপ, চিহ্ন কিংবা একটি ব্যঞ্জনা থাকে, তাৎপর্য থাকে, সেটি নিয়ে আমরা যেন সবাই চিন্তা করি। তাহলে জীবন সব দিক দিয়ে অর্থপূর্ণ, সুন্দর এবং সক্রিয় হয়ে উঠবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ধরনের একটি চমৎকার আয়োজনে আপনাদের সামনে কথা বলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি আবারও দেখা হবে। আমরা ফটো সেশন হবে আমাদের শিক্ষার্থীদেরকে